সালি, তোকে আজকে ছিঁড়ে খাবো। দুমদুম করে দরজা ধাক্কার শব্দে শ্রীলেখার ঘুমটা ভাঙল। অন্ধকার ঘরের ভেতর থেকে সাড়া দিল, আসছি। কিন্তু দরজা পেটানো লোকেরা মনে হয় শুনতে পায়নি বা শুনেও কেয়ার করেনি। লাইট জ্বালিয়ে দেখল সন্ধ্যা 7টা বাজে। ভিজে পোশাকগুলো চেয়ার ও বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোনো রকমে নিজেকে ঠিক করে নিয়ে শ্রীলেখা দরজাটা খুলতেই সামনাসামনি হলো 4-5 জন দামড়া বয়সের লোকের, যেন 4-5টা বন্য হিংস্র জন্তুরের সামনে একটা তৃণভোজী হরিণ। ওদের মধ্যে সামনের লোকটা বলল, কি রে, তোর বাবা কোথায়? শ্রীলেখা বোঝা গলায় বলল, বাবা তো এখনো কাজ থেকে ফেরেনি। ওই লোকটা বলল, ঠিক আছে, সে না ফিরুক, টাকা রেখে গেছে তো। শ্রীলেখা ভয়ে ভয়ে মাথা নেড়ে জানালো, না। তখন লোকটা ও বাকি লোকগুলো একসাথে হুঙ্কার দিয়ে বলল, কি রে, চাঁদাটা কবে দিবি? দুর্গা পুজো শেষ হয়ে গেলে। শ্রীলেখা নীরবে দাঁড়িয়ে থাকলো। তার প্রত্যুত্তরে বলার ইচ্ছা থাকলেও তার পরিবারের আর্থিক সঙ্গতি তেমন নয় যে তার প্রতিবাদ জানাবে বা প্রতিবেশীদের সাহায্য নেবে। কারণ প্রতিবেশীরাও তাদের নিচু চোখে দেখে, যেহেতু সামান্য 4,500 টাকার বাড়ির নিচের তলার ভাড়াটে বলে। এলাকার সবাই 1400 থেকে 1500 স্কয়ার ফিটের জমিদার, তাই ভাড়ায় থাকা মানুষ নিচু শ্রেণীর মানুষ হয় ও সম্মানও থাকতে পারে না। সে বাড়িতে যাই খাক আর পড়ুক, তাতে কিচ্ছু যায় আসে না। বরং নিজের বসত বাড়িতে বসে পাশের বাড়ির কাকিমা যদি একদিন ইলিশ রেঁধে ফেলে, সেই ব্রেকিং নিউজ পাড়ার সকলকে জানাতে ও রিলস বানিয়ে লুচ্চা শ্রেণীর লোকেদের থেকেও বাহবা পাওয়ার সুযোগটা কিন্তু মিস করে না। অথচ ভাড়াটেদের নিচু চোখে দেখলেও সেই নিচু মানুষদের কাছে এই 2 কাঠা জমির জমিদারদের ও রাজনৈতিক মদতপুষ্ট পোষা গুন্ডা ক্লাবগুলোর হাত পাততে লজ্জা লাগে না। যদিও এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত যে আগেকার রাজারাও সেই গরিবদের চষেই তো রাজা হতো, শুধু ধরনটা বদলে গেছে সময়ের সাথে। এখন চষাচষির ব্যাপার নেই, তবে লোক ঠকানো, প্রতারণা, জালিয়াতি এগুলো সাধারণ মানুষের মৌলিক প্রবৃত্তি হয়ে উঠেছে। তাই এ যুগে সবাই রাজা। আমাদের এই রাজার রাজত্বে ওরা আরো হুঙ্কার দিয়ে বলল, শোন, আমরা আর আসবো না। তোর বাবাকে বা মাকে বলিস ক্লাবে 2000 টাকা চাঁদা পৌঁছে দেয় যেন। বলে গজগজ করতে করতে সামনে বাড়ির উঠোনে রাখা জুতোগুলো মারিয়ে উল্টিয়ে এলোমেলো করে দিয়ে চলে গেল। এগিয়ে গেল পাশের বাড়ির দিকে। শ্রীলেখা দরজা বন্ধ করতে গিয়ে শুনতে পেল পাশের বাড়ির কাকিমা ওদের ব্যাপারেই কথা বলছে। একদম ঠিক বলেছ দাদা। দেখো কি সব। দরজার শেষটুকু বন্ধ করতে গিয়ে দেখতে পেল চাঁদা চাইতে আসা দামড়া লোকগুলো ওদের বাড়ির দিকেই মুখ ঘুরিয়ে দেখছে ক্ষুব্ধ দৃষ্টিতে। ঘরের দরজা বন্ধ করে ছড়িয়ে ছিটিয়ে রাখা পোশাকগুলো আলনায় গুছিয়ে রেখে নিজের জন্য গ্যাস জেলে চা বানালো। শ্রীলেখা বছর 19-এর মেয়ে, এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছে।
বাড়িতে যথেষ্ট অভাব থাকলেও সেই পড়াশোনায় ভীষণ মেধাবী, কিন্তু আজকালকার মেয়েদের মতো রিলস বানায় না বা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও নেই। তবে সদ্য একটি ইউটিউব চ্যানেল খুলেছে, যেখানে সে অ্যালজেব্রার ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করে দেখায়। এতে অনেক ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারও হয়েছে, কিন্তু এখনো ওটা থেকে কোনো টাকা ইনকাম হয় না। তাই নিজে টিউশন পড়াতে চায়। সেই টিউশন পড়িয়ে আসার সময় বৃষ্টিতে ভিজে আজ একটু ঠান্ডা লেগে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। এই সময় দরজায় গলার আওয়াজ পেল, সাথে দরজায় টোকা, শ্রী দরজা খোল। বাড়ির বেলটা অনেকদিন খারাপ হয়ে গেছে, কিন্তু বাড়িওয়ালা আর সারিয়ে দেয়নি। এমনিতেই বাড়িওয়ালা গজগজ করে, বেলটা তোমাদের অপব্যবহারের জন্যই খারাপ হয়েছে। এছাড়াও সেই কলিং বেল মনে হয় 90-এর দশকের বাড়ির কন্ডিশন অনুযায়ী দেওয়ালগুলোয় ফাটল ধরেছে, চুন বালি খসে খসে পড়ছে। ঘরের পরিবেশ বেশ স্যাঁতস্যাঁতে, সূর্যের আলো ঢোকে না। একটা বেডরুম ও রান্নাঘর ও অ্যাটাচ পুরনো ধরনের বাথরুম নিয়ে 4,500 টাকা ভাড়া। জল খুব হিসেব করে খরচ করতে হয়। টাইমের জল ধরার সুযোগ একবার বিকেল বেলা, কারণ বাকি দুবেলা মানে সকাল ও দুপুর বেলার জল বাড়িওয়ালাই নেয়। প্রথমে ওর মা একটু আশ্চর্য সুরে বলল, কি রে, দরজার সামনে জুতোগুলো ওরকম এলোমেলো ভাবে পড়ে কেন? শ্রীলেখা একটু ভেবে তারপর শান্ত গলায় বলল, ওই ক্লাবের কাকুরা চাঁদা চাইতে এসেছিল, ওদেরই পা লেগে পড়ে গেছে হয়তো। তারপর ওর মা স্বপ্না জুতোগুলো ঠিক করে রাখলো। তারপর মেয়েকে জিজ্ঞেস করলো, কি রে, সন্ধ্যের জলটা ভরে রেখেছিস? শ্রীলেখা একটু অপরাধবোধ কণ্ঠে বলল, না, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। ওর মা একটু হালকা গর্জে উঠল, ঘুমিয়ে পড়লে হবে? জল ভরে রাখলি না, বাবা এসে হাত মুখ ধোবে কিসে? তখন শ্রীলেখা মৃদু কণ্ঠে বলল, কেন, বাথরুমের কলে। স্বপ্না একটু রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, তাহলেই হয়েছে। সকালে ও দুপুরের পরে ট্যাঙ্কের জল একটু ব্যবহার হলেই বাড়িওয়ালা বলবে জল আমরা বেশি খরচ করছি। তখন এই কথাগুলো শুনবে কে? তখন শ্রীলেখা একটু আদুরে গলায় বলল, চলো না মা, আগের জায়গায় চলে যাই। ওখানে জলের অসুবিধা ছিল না, একটা টিউবওয়েল ছিল। ওর মা স্বপ্না বলল, জলের অসুবিধা ছিল না, কিন্তু বাড়ির টিনের চাল থেকে ঘরের ভেতরে জল পড়তো, আর পরিবেশটা একদম ভালো ছিল না। শ্রীলেখা একটু প্রতিবাদের কণ্ঠে বলল, এখানেও কি ভালো, সবাই আমাদের নিয়ে কথা বলে। স্বপ্না বলল, দেখ, সবাই এর নিজের বাড়ি আছে, তাই বলতেই পারে, আর আমরা সামান্য ভাড়াটে, ওরা সবাই ভদ্রলোক, ওইটা ভদ্রলোকের পাড়া। তুই যেদিন বড় চাকরি করতে পারবি তখন নয় এরকম একটা বাড়ি করবি। শ্রীলেখা জিজ্ঞাসু কণ্ঠে বলল, তো ভাড়াটেরা কি মানুষ নয়? আমরাও তো ভাড়া দিয়েই থাকি। স্বপ্না শুধু বলল, চুপ কর, বলে দুপুরে খাওয়া ইঁদুর বাসনগুলো ভিজিয়ে রাখা ছিল সেগুলো মাজতে বসল। রাত 12টা নাগাদ ওর বাবা এলো, পথশ্রমে ক্লান্ত। ডেলিভারি দেওয়া টি-শার্টটি ঘামে ভিজে গেছে, চোখগুলো অত্যধিক পরিশ্রমে ভিতরে ঢুকে গেছে। শ্রীলেখা ওর বাবার হাত থেকে বাজারের ব্যাগটা রাখল। ফেরার পথে মুদিখানার বাজার করে নিয়ে ফিরেছে। এরপর খেতে বসলো সুবার ঘরের মেঝেতে। স্বপ্না হাঁড়ি থেকে ভাত বাড়তে বাড়তে বলল, আজ ক্লাবের লোকেরা এসেছিল গো,
চাঁদার জন্য 2000 টাকা চেয়ে গেছে। শ্রীলেখার বাবা শুভজিতের চোখ কপালে উঠল, বলল, 2000 টাকা? স্বপ্না বলে উঠল, দেখো, একটু ভালো জায়গায় থাকতে গেলে এগুলো তো দিতেই হবে। তুমি এক কাজ করো, মেয়ের পুজোর জন্য পোশাক কেনার টাকা থেকে নয় 1000 টাকা, আর আমার কাল মাইনে পেলে কিছু টাকা দেব, ওটা নিয়ে তুমি দিয়ে এসো ক্লাবে। মেয়ে শ্রীলেখা একটু বায়নার সুরে বলল, কি মা, তোমাকে ওই টাকাটাই দিতে হবে? আর এত টাকা চাঁদা দেওয়ার কি আছে? স্বপ্না বলল, দেখ, তুই এটা বুঝবি না, এরকম জায়গায় থাকতে গেলে এসব দিতে হয়। এরপর ভাতের থালা হাতে নিয়ে দুজনের সামনে মেঝেতে রাখতে গিয়ে একটু নরম সুরে বলল, দেখ, তোর তো আগের বছরের একটা নতুন জিন্স প্যান্ট কিনেছিলিস, সেটা তো পরিসনি, এবারে ওটা পরে চালিয়ে দিস নয়। শ্রীলেখা বলল, শুধু কি জিন্স, আমি কলেজ স্ট্রিট থেকে কিছু পুরনো বই কিনতাম অ্যালজাবরার, সেটা বের কি হবে? ওর মা স্বপ্না বলল, এগুলো নয় তোর টিউশনের টাকা দিয়ে কিনে নিস, আর তোর ওই এন্ট্রান্সের পড়ার জন্য যে লোন নিয়েছিলাম সেটারও তো সুদ দিতে হয়, প্রতি মাসে 6000 টাকা। সংসার চালানোর জন্য টাকা থাকে কই? শ্রীলেখা কিছুটা বাস্তব বুঝতে পেরে কিছু বলতে গিয়েও থেমে গিয়ে হাতের তর্জনী দিয়ে ভাত মেখে খেতে শুরু করল। এদিকে পাড়ার মোড়ে চাঁদা কালেকশন করে এসে 5 সন্ডা মার্কা লোক ক্লাবের সামনে সিগারেট টানছিল। ওদের মধ্যে কম বয়সী একজন ওই লোকটিকে যে শ্রীলেখার বাড়িতে হম্বিতম্বি করছিল প্রথমে দাঁড়িয়ে বলল, কাজুদা, এই নতুন ভাড়াটেরা কিন্তু 2 দিন ঘোরালো বলো, ওদের নামে অনেক কমপ্লেন আছে শুনলাম। অন্য একজন নাম সুরঞ্জন হাত থেকে সিগারেটের সেই হাওয়া ফিল্টারটা ফেলে দিয়ে বলল, কি বলতো শুনি একটু। এবারে লালটু বলল, আরে, ওরা আগে ওই কালভার্টের ওখানে ভাড়া থাকতো, মেয়েটার মায়ের চরিত্র নাকি ভালো নয়, তাই ওখানের বাড়িওয়ালা দুলাল সরকার ওদের তাড়িয়ে দিয়েছে। কাজু ও অন্যান্যরা বলল, তাই নাকি? তাহলে তো একটু খোঁজ খবর নিতে হচ্ছে। কাজু বলল, আরে, সুধাংশুকে একটু চেপে ধরতে হবে, তাহলেই সব জানা যাবে। যাই হোক, এখন কিছু করিস না, যদি চাঁদা দিয়ে দেয় ভালো, না হলে দাদাকে জানাতে হবে। চ, এবার মায়ের মূর্তিটা আনতে হবে। পরের দিন স্বপ্না মেয়ের জামা কেনার টাকা থেকেই 2000 টাকা নিয়ে সন্ধ্যার দিকে শুভজিৎকে দিয়ে বলল, ওগো, এটা দিয়ে এসো, মেয়েকে আমি নয় বুঝিয়ে টুঝিয়ে কিছু বলে দেবো। আমার আজকে ওই অর্পিতা দিদির বাড়িতে মাইনে হয়নি গো, বলেছি পরশু ব্যাংক খুললে টাকা তুলে এনে দেবে। শুভজিৎ ডেলিভারির কাজে বেরোচ্ছিল তখন। স্বপ্নার কথা শুনে বলল, ও, তো এটিএম থেকে তো টাকা তুলে দিতে পারতো, আজ নয় সেকেন্ড স্যাটারডে ব্যাংক বন্ধ, কিন্তু ওরা বড় লোক মানুষ, ওরা তো এটিএম থেকে টাকা তোলেই। তখন স্বপ্না বলল, দেখো, অর্পিতা দি বলল ওনার এটিএম কার্ড নাকি ব্লক হয়ে গেছে, তাই চেক দিয়ে ছাড়া টাকা তুলতে পারবেন না, আর ওনার স্বামীও তো এখন একটা কাজে ব্যাঙ্গালোরে গেছে। তখন শুভজিৎ কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, আজ আমার ফিরতে একটু রাত হবে, ভাবছি বেশি অর্ডার ডেলিভারি দেব। স্বপ্না প্রশ্নসূচক মুখে, কখন আসবে? তা 1টা-1.5টা বেজে যাবে, তুমি খাওয়ার ঢাকা দিয়ে রেখো। স্বপ্না বলল, ঠিক আছে, আমাকে একটা মিস কল দিও আসার আগে। শুভজিৎ মাথা নেড়ে চলে গেল তার পুরনো বড় সাইকেলটা প্যাডাল করতে করতে। এরপর ক্লাবের কাছে এসে সাইকেলটা রেখে ক্লাব ঘরে প্রবেশ করতে একজন গলা ভারী করে জিজ্ঞেস করলো, এই, তুমি কে? কাকে চাই? বাকি সদস্যরা
কেউ ক্যারাম খেলছিল, আর কিছুজন চেয়ারে পা তুলে হেলান দিয়ে বিরাট 56 ইঞ্চ এলইডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল। তারাও ঘাড় ঘুরিয়ে দেখল। তারপর একই প্রশ্ন। শুভজিৎ একটু জড়সড় হয়ে বলল, দাদা, চাঁদাটা দিতে এসেছিলাম। ওরা একটু ওদের হিংস্র চোখ দিয়ে শুভজিৎকে জরিপ করে নিল। ওদের মধ্যে মোটা কালো গাত্রবর্ণ সুরঞ্জন বলল, ও, তুমি সেই ভাড়াটে নয় যে নতুন এসেছে পাড়ায় ভাড়া? আগে তো কালভাটের ওখানে ছিলে নয়? শুভজিৎ শুধু কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। এর মধ্যে চেয়ারে বসে থাকা কাজু লোকটা বাঁ হাত বাড়িয়ে বলল, কই টাকাটা? শুভজিৎ পকেটে আলাদা করে রাখা 500 টাকার 4টে নোট ওদের হাতে দিল। তারপর বিলটা দেখাচ্ছিল। তখন কাজু বলল, ও ঠিক আছে, ও দেখাতে লাগবে না। হাত নাড়িয়ে বলল, ঠিক আছে, যাও। আর এবারে চাঁদা টাঁদা নিতে গেলে টাকা রেডি রাখবে। বেকার দুদিন ধরে যেতে হলো। তোমার ভাগ্য ভালো, কালুদা নেই। শুভজিৎ জিজ্ঞেস করল, কালুদাকে? সুরঞ্জন তিরস্কারের স্বরে বলল, কালুদাকে চেনো না? আর পাড়ায় থাকো, ক্লাব সেক্রেটারি। ও জানলে না, একদম পিছন মারিয়া 1000 টাকা আরও নিয়ে নিত পেনাল্টি হিসেবে। আমরা দয়া করলাম, নতুন লোক বলে। আর তাছাড়া তো ওই কালভাটের একছালা টিনের বাড়িগুলোতে ভাড়া থাকতে, তাই না? ভদ্রলোকের এলাকায় কীভাবে থাকতে হয় জানবে কি করে? হ্যাঁ। শুভজিৎ এই সমস্ত তিরস্কার মেনে নিয়ে তারপর ওখান থেকে প্রস্থান করল। রাতে শ্রীলেখা যখন জানতে পারল ওর জন্য রাখা টাকাটা দিয়ে দিয়েছে, তখন একটু মায়ের সাথে রাগারাগি করলো। কিন্তু স্বপ্না শেষ পর্যন্ত মেয়ের গায়ে হাত তুলতে বাধ্য হলো। যখন মেয়ে বলল, বন্ধুরা কত ভালো ভালো ডিজাইনের টপ, স্কার্ট, ফাটা জিন্স পরে, আমি কখনো চেয়েছি? তোমরা আমাকে কি দিতে পেরেছ? আমি তো তাও টিউশন করে নিজের খরচ জোগাই। আমার বান্ধবীদের সব বাবা মায়েরা হাত খরচ দেয়। এই কথা শুনে স্বপ্না গর্জে উঠেছিল। তারা বড় লোক, তাদের বাবা মা ভালো চাকরি বা ব্যবসা করে। তোর বাবার কি সেটা আছে? তখন শ্রীলেখা মুখ ভেঙানোর স্বরে বলল, জানি তো, তোমরা দুজনেই গরিব পরিবার থেকে এসেছ আর প্রেম করে বিয়ে করেছ, তাই তো আমার কপাল পুড়েছে তোমাদের মাঝে জন্মে। এই কথা শুনে স্বপ্না নিজেকে ঠিক রাখতে পারে না। মেয়ের গালে দুটো চড় কষিয়ে দেয়, তারপর চুলে ছুটি ধরে নেড়ে দেয়। মারতে মারতে বলে, তাহলে তো তখন মরে যেতে পারতিস জন্মানোর সময়। এরপর অনেক রাত পর্যন্ত বিছানায় শুয়ে শ্রীলেখা কাঁদতে থাকে। রাতে আর কিছু খায়নি। ওর বাবা এসে ওর মায়ের থেকে সব কথা শুনে আর এক প্রস্ত বকাবকি করে, কিন্তু আর গায়ে হাত দেয়নি। রাতে বিছানায় শ্রীলেখা ও ওর মা শোয়ে, আর শুভজিৎ ঘরের মাঝে একটা ক্যাম্প খাট পেতে শোয়ে। এরপর দৈনন্দিন জীবন কাটতে লাগলো একইভাবে। দেখতে দেখতে ষষ্ঠী এসে গেল। পুজোয় আর শ্রীলেখা বেরুলো না। শুধু নতুন জামা হয়নি বা কলেজ স্ট্রিট থেকে বই কিনতে পারেনি বলে নয়, মায়ের ওকে মরে যাওয়ার কথায় গভীরভাবে আঘাত পেয়েছে। বন্ধুরা দু একবার ফোন করেছিল ওদের সাথে মণ্ডপে মণ্ডপে ঘোরার জন্য। একদিন বন্ধুরা বাড়িতেও এলো। ওর এক ক্লোজ ফ্রেন্ড সুদেষ্ণা ও তার বন্ধু তানিশা। সুদেষ্ণা ও ওর ফ্যামিলির অবস্থা একই হলেও তানিশা একটু পয়সাওয়ালা ঘরের মেয়ে। সুদেষ্ণা অনেকবার জোর করলো, কিন্তু শ্রীলেখা রাজি হলো না। ওদিকে তানিশা বলল, এই চল, ও যাবে না, ফালতু অত যাচার কি হয়েছে, আর এখানে থাকতে সাফোকেটিং লাগছে।
আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই আয়। এরপর সুদেষ্ণাও একটু অসন্তুষ্ট হলো ওর বেরোনায় আপত্তি দেখে। খানিকটা কথা কাটাকাটি হয়ে গেল। এরপর ওরা রাগ করে চলে গেল। শ্রীলেখা নিশ্চুপ থাকলো। ওর মা ষষ্ঠীর পুজো দিয়ে ফিরেছে। মেয়েকে জিজ্ঞেস করলো, তুই বেরোবি না? ও আগ্রহ দেখালো না বলে বলল, ঠিক আছে, রাতে লুচি বানাবো, আয় একটু বেলে দে তো। শ্রীলেখা একটু অস্বস্তি ভরা গলায় বলল, তুমি করে নাও না মা। ওর মা স্বপ্না একটু গর্জে উঠে বলল, হ্যাঁ, সংসারের সব কাজ আমিই করি, আর তুই ধাড়ি মেয়ে হয়ে শুধু বসে বসে গেল। শ্রীলেখা রেগে মেগে উঠে গিয়ে বলল, কই তোমার লুচি দাও, বেলে দিচ্ছি। আমি তো শুধু গিলছি, আর তোমরা সব শুকিয়ে রয়েছ। এরপর ওর মা বলল, দেখ, মাথা গরম করাস না, সেদিনের মতন আবার চড়াবো না হলে। শ্রীলেখা রাগ চেপে নিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। তারপর হাতে বেলুন চাকি নিয়ে ময়দা মাখা থেকে লেচি কেটে এর থালায় ছুঁড়ে ফেলছিল। ওর মা এসে দাঁড়াতে আবার শান্ত ভাবে করতে লাগলো। এভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এক এক করে দিন কেটে গেল, কিন্তু শ্রীলেখা কোনোদিনই বাড়ি থেকে বেরোলো না। ওদের বাড়িটা পাড়ার একদম শেষের দিকে। তারপর একটা বড় ড্রেন আছে। ওপাশের প্লটে সারি সারি ভাবে ফ্ল্যাট দাঁড়িয়ে। ওপরের বাড়িওয়ালার ছেলেরা বাইরের রাজ্যে চাকরি করে। পুজোয় ফিরে খুব হই হুল্লোড় ও বন্ধুদের সাথে আড্ডা চলছে। অনেক রাত পর্যন্ত উপরের তলায় হই হই করার শব্দ ও চলাফেরার শব্দ পাওয়া যায়। এমনিতে সারাক্ষণ এলাকায় মাইকে গান তো বাজছেই, তারপর এই নতুন উপদ্রব বাড়িওয়ালার ছেলে দুটোর। শ্রীলেখা ভেবেছিল সবকিছু সঠিক সমাধান পড়াশোনায় আরো ভালো করে মনোনিবেশ করবে। যে করে হোক এন্ট্রান্সে র্যাঙ্ক করতেই হবে, তারপরে মেডিসিন নিয়ে পড়বে, ব্যাচেলর অব মেডিসিন নিয়ে পড়াশোনা করবে ও যথেষ্ট র্যাঙ্ক করবে, এটাই মনে মনে প্রতিজ্ঞা করল। ওর বাবা শুভজিৎ প্রতিদিনই খুব রাত করে ফিরত। এই পুজোয় অনেক ফুড অর্ডার ডেলিভারি করছে প্রতিদিন। তারপর রাতে এসে লাশের মতন পড়ে ঘুমোয়। শ্রীলেখা সারাদিনের গান বাজার শব্দে ও বাড়িতে উপরতলায় আনন্দ ফুর্তির হই হুল্লোড়ের জন্য পড়ায় মন বসাতে পারে না। আজ দশমী। পাড়ার সব মহিলারাই সিঁদুর খেলতে গেছে। শ্রীলেখার মা স্বপ্নাও গেল। পুরুষরাও ক্লাবে আড্ডা মারতে ও মণ্ডপের অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে গেছে। এই সুযোগে কি কতটা ভোগ নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে, বা অনেক স্ত্রীলোক তো থাকবে সেখানে, একটু ঢলাঢলি করা যাবে। সিঁদুর খেলা হয়ে গেলে ধুনচি নাচে। বাড়িতে তখন শ্রীলেখা একাই ছিল। দুপুরে স্নান করে বাথরুম থেকে বেরিয়েছে। রান্না বান্নার কাজ কিছুটা নিজেই সেরেছে। মা বলেছিল ওকে, তুই ভাতটা করে রাখিস, পরে বেলায় এসে তরকারি চাপাবো। শ্রীলেখা তরকারি রান্নাচো কুটে রেখেছে। এই সময় দরজায় টোকা পড়ল। টোকা পড়ার শব্দ শুনে বুঝল ওর মা এসেছে। তাই বাথরুম থেকে বেরিয়ে ভিজে গামছা জড়ানো অবস্থাতেই দরজা খুলে সাথে সাথে নিজেকে সামলে নিয়ে সামনে ঘরের তারে ঝোলা একটা মায়ের কাপড় টেনে ঢাকতে গেল। আর সেই মুহূর্তে ডান হাতের টানে বাঁ হাতের থেকে বুকে চেপে থাকা গামছাটা নেমে গেল। বাইরের দরজায় সুরঞ্জন আর লালটু দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে নিজেদের ঠিক রাখতে না পেরে দরজা ঠেলে ঢুকে পড়ল। শ্রীলেখা ভয় পেয়ে গেল। সাথে সাথে মায়ের কাপড়টা পেঁচিয়ে বলল, এ কি, আপনারা ঘরে ঢুকলেন কেন? দুজনে ঢুকে পড়ে লালটু দরজায় ছিটখানি দিল। তারপর সুরঞ্জন পাগলের মতো শ্রীলেখাকে খামচে ধরল। তারপর মুখটা ঘাড়ের কাছে গুজে দিল। শ্রীলেখা ওকে গা থেকে ঠেলা দিল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আর্তনাদ করতে লাগলো।
দৌড়ে গিয়ে দরজা খুলতে গেল। তারপর পেছন থেকে কেউ শাড়ি ধরে টেনে খুলে দিল। তারপর সুরঞ্জন শ্রীলেখার চুলের মুঠি ধরে গালে চড় মারতে লাগলো। তারপর পেটে একটা ঘুষি মারলো। শ্রীলেখা যন্ত্রণায় ফুঁপিয়ে উঠলো। তারপর মাটিতে পেট ধরে বসে পড়লো। এখন সে সম্পূর্ণ বিবস্ত্র। তারপর ওই মেঝেতে শুইয়ে দিয়ে লালটু দু হাত চেপে ধরলো। উপরের দিকে সম্পূর্ণ ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ তখন সুরঞ্জন পা দিয়ে শ্রীলেখার উরুতে চাপ দিল। সেই পায়ের চাপে যন্ত্রণায় খুকিয়ে উঠল। তারপর নিজের প্যান্ট খুলে যৌনাঙ্গ প্রবেশ করলো। শ্রীলেখা এর মধ্যেও নিজের চেতনাকে জাগিয়ে রেখেছে। বুঝতে পারল প্রচন্ড নেশাক্ত বিশ্রী গন্ধ মুখ থেকে বেরিয়ে আসছে সুরঞ্জনের। স্তন ছিঁড়ে খাচ্ছে। যৌনাঙ্গের প্রবল ধাক্কায় মুখ দিয়ে মর্মান্তিক গোঙানি বেরিয়ে এলো। সকালের খাওয়া ছিঁড়ে দুই মুখ থেকে বেরিয়ে এলো। তাও শ্রীলেখা নিজেকে জাগিয়ে রেখেছে। মনে মনে বলছে আমাকে বাঁচতে হবে, কিন্তু অনুভব করলো তার সতীচ্ছেদ ছেড়ে রক্তপাত হচ্ছে। তার মধ্যে যৌনাঙ্গের ভিতর প্রবল গরম স্রোত যেন প্রাণটা বের করে দিচ্ছিল। বুঝতে পারল শরীরের নিম্নাঙ্গ সে অনুভব করতে পারছে না। তারপর সুরঞ্জন ছাড়লে লালটু আরো প্রবল বেগে ধাক্কা দিতে লাগলো। শ্রীলেখার চোখের কণিকা লাল হয়ে দোগাল বেয়ে জল গড়াচ্ছিল। গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছিল না। মুখ থেকে ক্যাঁচলা উঠে এলো। তাও নিজেকে জাগিয়ে রেখেছে। ভিতরে কেউ যেন বলছে তোকে বাঁচতে হবে শ্রী, তোকে বাঁচতে হবে এই জানোয়ারদের শাস্তি দেওয়ার জন্য। বাইরে তখন মাইকে উলুধ্বনি আর ঢাক বাজার শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। কতক্ষণ পড়েছিল জানি না। বাইরের দরজা খোলা, তখনও স্বপ্না ফেরেনি। শ্রীলেখার সংজ্ঞা হারায়নি, তবে চোখ বুজে পড়েছিল। চোখ খুলল। শরীরকে তুলতে গিয়ে বুঝলো সারা শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বিশেষ করে নিম্নাঙ্গ। তারপর প্রতিবেশীদের গলার আওয়াজ পাচ্ছিল, সাথে ওর মায়ের। হঠাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল যে কাউকে জানতে দেওয়া যাবে না যে তার এই সর্বনাশ হয়েছে। সর্বশক্তি দিয়ে কোনো রকমে উঠল। দেখলো যৌনাঙ্গ থেকে রক্তে ভেসে যাচ্ছে। শাড়িটা কোনো রকমে হাত বাড়িয়ে নিয়ে মেঝেতে পড়ে থাকা রক্তের ধারা মুছতে লাগলো। আরো তার উড়ু বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। কোনো রকমের সর্বশক্তি দিয়ে কাপড় দিয়ে মেঝে মুছে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দরজা বন্ধ করে দিল। তারপর হামাগুড়ি দেওয়ার অবস্থায় বাথরুমে গিয়ে ঢুকলো। কলের জলে সর্বাঙ্গ ধুতে লাগলো আর যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। যখন কেটে যাওয়া জায়গায় জল পড়ে কাটা গায়ে নুনের ছিটের মতো লাগে। নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে চিৎকার করতে লাগলো আর বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ওর মা মনে হয় স্বপ্না ঘরে এসেছে। একটু চিৎকার করে বলে উঠল, কি রে, তোর কি আক্কেল? দরজা খুলে রেখে বাথরুমে ঢুকে বসে আছিস? আর মেঝেতে এই লাল লাল কি এত পড়েছে? কি রে, শুনতে পাচ্ছিস? শ্রীলেখা অনেক কষ্টে কান্না চেপে যন্ত্রণার গোঙানি থামিয়ে বলল কাঁপা কাঁপা গলায়, কিছু না, আলতা পড়েছে, আমি আলতা মাখছিলাম। স্বপ্ন শুনে বলল, তা আলতা মেখে স্নান করতে গেছিস? শ্রীলেখা ওর মাকে আবার জবাব দিল, পেটে ব্যথা করছে তাই বাথরুমে এসেছি। ওর মা শুনে বলল, ও নিশ্চয়ই পেট খারাপ হয়েছে, আজ আর তোর ঘুগনি নিমকি খাওয়ার দরকার নেই। হালকা পেঁপে দিয়ে ঝোল বানিয়ে দিচ্ছি, তাই দিয়ে ভাত মেখে খাস। বাবাকে বলে দেবো কোনো ওষুধ আনতে আসার সময়। শ্রীলেখা তখন বাথরুমের ভেতরে স্যাঁতস্যাঁতে দেওয়ালে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসেছিল। রক্তক্ষরণ কিছুটা বন্ধ হয়েছে। ও যৌন রস ধুয়ে গেছে, তবে অন্তঃসারহীন দেহ নিয়েও মাথায় এলো শরীরের ব্যথা কমাতে হবে ও প্রেগন্যান্সি থেকে বাঁচতে হবে। কারণ অনুভব করতে পেরেছে শরীরের ভেতরে যা চলে গেছে তা নিঃসরণ করা
মেডিকেল অ্যাটেনশন ছাড়া সম্ভব নয়। তাই নিথর দেহটায় শক্তি সঞ্চয় করে গা ও বিশেষ করে যৌনাঙ্গ মুছে গামছা ও শাড়িটা কোনো রকমে জলে কাচল। খুঁড়িয়ে খুঁড়িয়ে তারপর বাথরুম থেকে বেরোলো। ওর মা তখন শাড়ি খুলে বিছানায় গুছিয়ে রাখছিল। সেই কাজেই মগ্ন হয়ে ওকে জিজ্ঞেস করলো, এখানে তারে শাড়ি রেখেছিলাম, কোথায় গেল? শ্রীলেখা ওর হাতটা বাথরুমের দিকে দেখালো। এবার স্বপ্না মেয়ের দিকে তাকিয়ে কিছুটা চমকে গেল। এ কি রে, এ কি অবস্থা হয়েছে তোর? চোখ মুখ ফুলে গেছে। ওর মা এসে গায়ে হাত বুলাতে লাগলো। শ্রীলেখা বলতে গিয়েও চেপে গেল সেই যন্ত্রণা। বলল, পিরিয়ড হয়েছে। ওর মা চিন্তিত মুখে বলল, এত তাড়াতাড়ি? এই তো বলে কিছু বলতে যাচ্ছিল, তারপর শ্রীলেখা কাঁপা কাঁপা গলায় বলল, মা ওই চুড়িদার ও প্যান্টটা দেবে। ওর মা ওকে বিছানায় বসিয়ে আলনা থেকে এনে দিল। তারপর বলল, দাঁড়া, তোর বাবাকে বলছি ওষুধ আনতে। ওর মা যখন ফোন করলো তখন ফোনটা শ্রীলেখা ওর মায়ের হাত থেকে নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, বাবা একটা ওষুধ আনতে পারবে? ওপাশ থেকে শুভজিৎ বলল, হ্যাঁ বল, আমি পাড়ার মোড়ের দোকান থেকে নিয়ে নেব। ও বলল, বাবা হয়তো মোড়ের দোকানে নাও হতে পারে, বড় রাস্তার ফার্মেসিতে পাবে। এবার নামটা বলল, টাইলেনল আর কন্ট্রাসেপটিভ ট্যাবলেট। ওর বাবা শুভজিৎ বলল, দেখ, নাম মনে রাখতে পারবো না, ওষুধের দোকানে গিয়ে তোকে ফোন করছি, তখন দোকানদারকে বলিস নয়। এরপর ফোনটা রাখলো। তারপরে কোনো রকমে প্যান্ট পরতে গেল। তারপর থেমে গিয়ে মাকে বলল, উইসপার প্যান্টিটা দাও তো। এগুলো শ্রীলেখা নিজের টাকায় কেনে। কখনো কি জানতো ধর্ষণ ঢাকতে এটা পরতে হবে? কোনো রকমে পোশাক পরে বিছানায় শুয়ে পড়ল। তারপর মা খেতে ডেকেছিল, আর ওঠেনি। শুভজিৎ ফোন করলে কোনো রকমে ফোন ধরে, দোকানদারকে মেডিসিনের নামটা বলে। ঘরে মা নেই দেখে ফোনে দোকানদারকে বলে, অ্যান্টি প্রেগন্যান্সি ট্যাবলেটের কথা বাবাকে বলবেন না প্লিজ। দোকানদার শ্রীলেখার কাতর কণ্ঠ শুনে মনে হয় একটু নম্রতা দেখিয়েছিল, তাই বলল, ঠিক আছে মা, ওটা একটা আলাদা খামে দিচ্ছি। এরপর ফোন রেখে নিদ্রায় ঢলে পড়ল। শরীরে তখন অসহ্য যন্ত্রণা। খেলার মাঠের সামনের দ্বিতল পুরো বাড়িটা কয়েক দশক ধরে একই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই পাড়ায় এটাই একটা ব্যতিক্রম হয়ে অবস্থান করছে। মাঠের আশেপাশের জমিগুলি প্রমোটার রাজের সুবাদে অনেকগুলি ফ্ল্যাট গজিয়ে উঠেছে, কিন্তু কোনো প্রমোটারই এই পুরনো বাড়িটা ভেঙে ফ্ল্যাট করার চেষ্টা করেনি। অগত্যা বাড়িটা একইভাবে দীর্ঘকাল ধরে পড়ে আছে। পুরো বাড়িটার সামনে একটা বাগান আছে। বাগানে আম, পেয়ারা, লিচু ইত্যাদি গাছের সমারোহ। তবে বহুকাল রক্ষণাবেক্ষণের অভাবে বাগানটা জঙ্গলে পরিণত হয়েছে। বাগানের চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলগুলো এখন ভগ্নপ্রায়, উপরিভাগে শ্যাওলার আস্তরণ পড়ে গেছে। কিশোর বয়সে আমরা কয়েক বন্ধু বহুবার ওই বাগান থেকে আম, পেয়ারা পেড়ে খেয়েছি। তবে সন্ধ্যার আগেই আমরা চলে আসতাম। সন্ধ্যার সময় কেউই ওই বাড়ির সংলগ্নে আমরা যেতাম না। পাড়ার কিছু জনের মতে ওই বাড়িটা নাকি ভুতুড়ে বাড়ি, আবার কেউ বলে অভিশপ্ত বাড়ি। এই বাড়ির ইতিহাস কেউ সেভাবে জানে না। পুরনো দু একজন সেকালের মানুষ যারা এখনও বেঁচে আছেন তাদের মুখে শোনা যায়
এককালে এই বাড়িটা নাকি যশোরের জমিদার প্রতাপ নারায়ণ রায়ের বাগান বাড়ি ছিল। তারপর জমিদারের পরবর্তী উত্তরাধিকারের অভাবে এই সম্পত্তির অংশীদারও কেউ নেই। জমিদারের খাস লোক যিনি এই বাড়ি দেখাশোনা করতেন তারই উত্তরাধিকার কয়েককাল এই বাড়িতে থাকতো। তবে তারাও সব বেশি দিন বাঁচেনি। তারা মারা যাওয়ার পর সেই থেকে কয়েক দশক বাড়িটা এভাবেই পড়ে রয়েছে। বাড়ি থেকে বড় রাস্তায় যাওয়ার পথে রোজই মাঠের ধারে বাড়িটা চোখে পড়ে। এখন বর্ষাকাল চলছে। বড় বাড়ির সামনে বাগানের গাছগুলি বৃষ্টির জলে ডালপালা মেলে বড় হয়ে বাড়িটাকে যেন ঢেকে ফেলেছে। দূর থেকে বাড়িটাকে দেখলে যেন মনে হয় এক ভয়ঙ্কর নিশীথপুরী বিরাজ করছে ওই বাড়িটাতে। মাঠের ঠিক উত্তর দিকে আমাদের পাড়ার ক্লাব। প্রতিদিন কোর্ট থেকে ফিরে সন্ধ্যায় ক্লাবে যায়। ক্লাবে আমরা তরুণরা ছাড়াও বয়োজ্যেষ্ঠ প্রবীণ সদস্যরাও আছে। প্রবীণদের সাথে রাজনৈতিক ও খেলাধুলার বিষয় নিয়েই তর্ক বিতর্কে ক্লাবে সন্ধেটা কাটে। বয়োজ্যেষ্ঠদের মধ্যে সতীশবাবু এই এলাকার রাজনৈতিক কর্তা ব্যক্তি। এলাকায় তার যথেষ্ট দাপট। পরপর দুবার এই অঞ্চলে জয়ী প্রার্থী। তার দুর্নাম খুব একটা নেই, তবে এলাকার লোকের বিভিন্ন ছোটোখাটো প্রয়োজনে তিনি নির্দ্বিধায় সাহায্য করেন। আমার সাথে সতীশবাবুর যথেষ্টই সদ্ভাব আছে। বিশেষত তার কর্মতৎপরতা দেখে মানুষটাকে একটু এক্সেপশন লাগে। এলাকার মানুষের কোনো অভাব অভিযোগ তিনি রাখেননি। আজ সন্ধ্যায় ক্লাবে গিয়ে চমকে গেলাম। আজ বহুদিন পর অনির্বাণ এসেছে। অনির্বাণ আমাদের পুরনো বন্ধুদের গ্রুপের একজন। ও এখন ইন্ডিয়ান নেভিতে কর্মরত। অনির্বাণের বরাবরই অ্যাডভেঞ্চারের খুব শখ, তাই এমএসসির পর নেভিতে জয়েন করলো। ক্লাবে আসতেই সবাই ওকে ঝেঁকে ধরল। অনির্বাণ বিভিন্ন দেশে ঘোরার গল্প করতে লাগলো। ও এখন 3 মাসের ছুটিতে এসেছে। কথায় কথায় অনির্বাণ সেই বাগান বাড়ির কথা তুলল। অনেকেই সেই ব্যাপারে কথা বলতে খুব একটা আগ্রহ দেখালো না। আড্ডা শেষে সবাই যখন ক্লাব থেকে একে একে যে যার বাড়ির দিকে রওনা হলো, তখন অনির্বাণ রাস্তায় আমাকে ধরলো, জিজ্ঞেস করলো, কিরে শুভময়, তোর প্র্যাকটিস কেমন চলছে কোর্টে? আমি বললাম, ভালোই। এখন হাইকোর্টে প্র্যাকটিস করছি, ব্যারিস্টার সুদর্শন ভট্টাচার্যের আন্ডারে। অনির্বাণ প্রফুল্ল কণ্ঠে বলল, বাহ, গ্রেট নিউজ। অনির্বাণ হাত ধরে বলল, আই উইশ ইউ উইল বি এ ওয়েল নন ব্যারিস্টার ওয়ান ডে। আমি হাসলাম অনির্বাণের কথা শুনে। অনির্বাণ এবার পুরনো বাড়িটার বিষয়ে আবার কথা তুলল। আমি একটু উৎসাহ নিয়েই ওর সাথে এই নিয়ে কথা বললাম। অনির্বাণ হঠাৎ ওই বাড়িতে রাত কাটানোর কথা তুলল। অনির্বাণের প্রস্তাবে আমি শিউরে উঠলাম। অনির্বাণ আমাকে জোর করতে লাগলো। আমি রাজি হলে অনির্বাণ আমাকে রহস্যজনক কিছু প্রশ্ন করলো। ও জিজ্ঞেস করলো, আচ্ছা শুভময়, বাড়িটার মধ্যে অদ্ভুত কিছু ঘটতে দেখেছিস? মানে মানে রাত্রের দিকে বাড়িটার সামনে কোনো গাড়ি আসে? আমি একটু অবাক হলাম। তারপরে বললাম, মাঝে মাঝে গভীর রাতে গাড়ির আওয়াজ পাই। ঘর থেকে শব্দটা শুনে মনে হয় মাঠের দিক থেকেই আসে। আমি একটু হতবাক সুরে জিজ্ঞেস করলাম, কেন বলতো? এই গাড়ি আসার সঙ্গে পুরনো বাড়িটার কি সম্পর্ক? ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। অনির্বাণ একটু হেসে উঠে বলল, যাক, ইনফরমেশনটা তাহলে ঠিকই পেয়েছি। আমি বললাম, একটু খুলে বলবি ব্যাপারটা কি? অনির্বাণ আবার একইভাবে হেসে উঠল, সব জানতে পারবি, তবে এখন নয়। ও আবার জিজ্ঞেস করলো, বাড়িটায় কোনো লোকজনের উপস্থিতি কখনো টের পেয়েছিস? আমি বললাম, সেরকম কোনো বিষয় চোখে পড়েনি, তবে একদিন ভোরে আমি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম, তখন দুজন লোককে ওই বাড়িটার সামনে থেকে বাইকে চড়ে আসতে দেখেছিলাম। মনে হলো বাড়িটার ভেতর থেকেই বেরুলো। কিন্তু তুই এইসব জিজ্ঞাসা করছিস কেন? এইসব জেনে তুই কি করবি? আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম। অনির্বাণ কিছুক্ষণ চুপ থেকে হাতের ঘড়ির দিকে তাকিয়ে তারপর বলল, আসি রে বন্ধু, কাল তাহলে আমরা ওই বাড়িতে রাত কাটাতে যাব। অনির্বাণ আর কোনো কিছু জিজ্ঞেস করার অবকাশ দিল না। কথাটা শেষ করেই
চলে গেল। অনির্বাণের বাড়িটা একটু ভেতর দিকে। বাড়িতে শুধু ওর বাবা থাকেন আর এক কেয়ারটেকার যে বাড়ি দেখাশোনা করেন। ওর বাবা এককালে বড় অ্যাডভোকেট ছিলেন। উনি আমাকে ওকালতি পড়ার জন্য উৎসাহ জুগিয়েছিলেন। বছর 5 আগে একটা মেজর অ্যাটাকে শরীরের একটা সাইড প্যারালাইজড হয়ে যায়। হুইল চেয়ারই তার পরবর্তী জীবনের অবলম্বন হয়ে পড়েছে। অনির্বাণ প্রায় 6 মাস পরে বাড়িতে এলো। ছোট থেকেই অনির্বাণ আমার খুব ভালো বন্ধু ছিল। গ্রুপের অন্যান্য বন্ধুরা চাকরি জীবনে ব্যস্ত হয়ে পড়েছে, কেউ কেউ চাকরি সূত্রে কলকাতা ছেড়ে অন্যত্র থাকে। তাই অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে, একমাত্র অনির্বাণ ছাড়া। তবে একটা বিষয়ে মনে খটকা লাগলো যে অনির্বাণ এতদিন পরে এসে হঠাৎ পুরো বাড়িটার রহস্য উদ্ঘাটন নিয়ে মাতল কেন? এর পেছনে ওর কী উদ্দেশ্য থাকতে পারে? তারপর নিজের মনকেই শান্ত করে বোঝালাম, অনির্বাণের বরাবরই একটু বেশি কৌতূহলী মন এবং অ্যাডভেঞ্চার করার শখও প্রচুর। তাই হয়তো তার পুরো বাড়িতে রাত কাটানোর বাসনা তার মনে জেগেছে। এইসব ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর খেয়ে দিয়ে শটান ঘুম দিলাম। পরবর্তী রাত্রিরে পুরো বাড়িতে রাত কাটানোর কথাটা মাথায় থাকলো। পরদিন ঠিক রাত 9টায় অনির্বাণ আর আমি পুরো বাড়িটার দিকে রওনা হলাম। তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে রাস্তায় কোনো লোক নেই। মাঠের ওপর দিয়ে যেতে যেতে বৃষ্টিটা আরও জোরে নামলো। আমরা দুজনেই রেনকোট পরেছিলাম, তাই খুব একটা ভিজলাম না। মাঠের একেবারে শেষ প্রান্তে পুরো বাড়িটা। বাড়িটার চারপাশে জঙ্গল হয়ে আছে। বাড়ির পিছনে একটা বিরাট পুকুর আছে, তবে পুকুরটাও বাড়িটার মতনই পরিত্যক্ত জমি। আমরা বাড়ির সামনে পৌঁছুতে অনির্বাণ পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। বাড়ির সামনে একটা বিরাট লোহার মরচে ধরা গেট। অনির্বাণ অবশ্য বলল আমরা পাঁচিল টপকে বাড়িতে ঢুকবো। আমি শেষবারের মতো বললাম, অনির্বাণ, আমার কিন্তু একটু ভয় করছে। হঠাৎ তুই এই বাড়িতে রাত কাটানোর জেদ ধরলি কেন জানি না। অনির্বাণ একটু হেসে বলল, ভূতের ভয় পাচ্ছিস? ওইসব ভূত টুত কিছু নেই। আরে আমি আছি তো, ভয় পাচ্ছিস কেন? আর ধরে নে না, আমরা দুজনে এখানে রাত কাটিয়ে এটা যদি প্রমাণ করতে পারি যে এটা কোনো ভূতের বাড়ি নয়, সমস্তটাই একটা গুজব, তাহলে দীর্ঘকাল ধরে চলতে থাকা এক ভুল ভ্রান্তি এ পাড়ার মানুষের মন থেকে তো দূর করতে পারবো। আমি অনির্বাণের কথায় যৌক্তিকতা খুঁজে পেলাম, তাই ও এই অ্যাডভেঞ্চারে সায় দিয়ে বললাম, চল বাড়ির ভিতরে যাওয়া যাক। অনির্বাণ সিগারেটটা শেষ করে আমার দিকে হাসি মুখে তাকালো। তারপর আমরা দুজন পাঁচিল টপকে বাগানে নামলাম। বাগানে 1 হাত লম্বা ঘাস আর ঝোপঝাড়ে ঢেকে রয়েছে। 1 ইঞ্চি জলে ডুবে রয়েছে নিচের মাটি। আমরা জঙ্গল সরিয়ে এগোলাম। অনির্বাণের হাতে টর্চটা ছিল। টর্চের আলোয় গেট দিয়ে বাড়িতে ঢোকার রাস্তাটা দেখতে পেলাম। অন্ধকারে দ্বিতল বিশাল বাড়িটা দেখে মনে হলো বাড়িটা যেন এক বিশাল দৈত্যাকার চেহারা নিয়ে আমাদের গিলে খেতে আসছে। যত রকমের ভয় তখন মনের মধ্যে উকি মারল। আমরা বাগান পেরিয়ে বাড়ির দালানে এসে উঠলাম। এই প্রথম এই বাড়িতে পা রাখলাম। দেখলাম বিরাট দালান, সবার আড়ালে এক বিরাট সাম্রাজ্য বিরাজ করছে এই বাড়িতে। মেঝেতে পুরো ধুলোর আস্তরণ জমে আছে। বাড়ির আনাচে কানাচে বাদুড়ের বাস, সাপও থাকতে পারে। বাড়ির দালানে অনেকগুলো ঘর আছে, যেগুলো প্রবেশ করার মতো অবস্থায় নেই। অনির্বাণ টর্চ মেরে উপরতলায় ওঠার সিঁড়ি খুঁজছিল। দালানের ঠিক দক্ষিণ দিকে সিঁড়িটা খুঁজে পাওয়া গেল। সিঁড়িতে উঠতে গিয়ে লক্ষ্য করলাম সিঁড়িটা বেশ মোটামুটি পরিচ্ছন্নই আছে, যেন নিয়মিত কেউ এই সিঁড়ি দিয়ে ওঠানামা করে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই সামনে ডান দিকে একটা ঘর চোখে পড়ল। এই ঘরের দরজা নিচের ঘরগুলি থেকে মোটামুটি পরিচ্ছন্ন আছে। সামনে এক বিস্তর বারান্দা। বারান্দা থেকে খেলার মাঠটা দেখা যাচ্ছে না, কারণ বাগানের গাছগুলো শাখা প্রশাখা ছড়িয়ে সামনের অবলোকনটাকে রুদ্ধ করে দিয়েছে। এই বাড়িটা যেন আমাদের পাড়ার মধ্যে অবস্থান করে সেটা মনেই হলো না, বরং
এটা যেন এক অন্ধকার বিভীষিকাময় জগৎ বলেই মনে হলো। অনির্বাণ বারান্দার দিকে এগিয়ে গেল। আমি ওর পিছন পিছন আস্তে আস্তে পা ফেলে এগোচ্ছিলাম। অনির্বাণ হাতটা তুলে বারান্দার উত্তর কোণের একটা ঘরের দিকে অঙ্গুল নির্দেশ করলো। আমরা দুজনেই সেই ঘরের দরজার সামনে এগিয়ে গেলাম। দরজার সাবেকি আমলের হুড়কো খুলতে বিশেষ বেগ পেতে হলো, কারণ হুড়কোতে মরচে ধরে গিয়েছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই পুরনো ড্যাম্প ধরা ঘরের কটু গন্ধ নাকে ভেসে এলো। ঘরের ভিতরে কোণে কোণে মাকড়সার জাল আর অন্যান্য কীটপতঙ্গের বাস। ঘরের মধ্যে বহু শতকের সঞ্চিত ধুলোর আস্তরণ পড়ে আছে। ঘরের মধ্যে একটা সাবেকি আমলের আরাম কেদারা, একটা টেবিল, আর ঘরের কোণে একটা সাবেকি আমলের আলমারি। টেবিলের ওপরে সেকালের বিলিতি মোমবাতির স্ট্যান্ড ছিল। অনির্বাণ ঘরের মধ্যে পশ্চিম কোণের জানালাটা আবিষ্কার করলো। জানালাটা খুলতেই বাইরে মাঠটা স্পষ্ট দেখা যাচ্ছে। পকেটে মোমবাতি এনেছিলাম, কিন্তু অনির্বাণ মোমবাতিটা জ্বালাতে বারণ করলো। ও আমাকে ঘরের মধ্যে থাকতে বলল, আর আশপাশটাও ঘুরে দেখে আসতে চায়। আমি বাধা দিলাম। ও বলল, ভয় নেই, পারলে আরাম কেদারাটায় বসে একটু রেস্ট নে। আমার হাতেও ওর টর্চটা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে বৃষ্টিটা তখন একটু কমেছে। আমি জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। বাইরের হালকা আলোর আভা ঘরের মধ্যে এসে পড়েছে। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:30 বাজে। আমি ঘরের মধ্যে আলমারিটা খুলে দেখতে গেলাম। কাঠের আলমারির ভিতর কিছু পুরনো কাগজপত্র আর কাপড়ের পুঁটলিতে বাঁধা কিছু জিনিসপত্র রয়েছে। জিনিসগুলো দেখার কৌতূহল হলো। এমন সময় অনির্বাণ ঘরে এসে ঢুকলো। ওকে দেখে আমি আলমারির দরজাটা আবার বন্ধ করে দিলাম। অনির্বাণ বলল, চল একটু বসে গল্প করা যাক। এই পুরো বাড়িতে নিশীথপুরীতে বসে আড্ডা মারার খেয়াল নিছকই ঠাট্টার বিষয় হলেও অনির্বাণের কথায় সায় দিয়ে রাজি হলাম। অবশ্য অনির্বাণের কথা এই বাড়িতে এসে আমার মনেও একটু অ্যাডভেঞ্চার যে জাগেনি তা বললে ভুল হবে। এবার অনির্বাণ আমাকে মোমবাতিটা জ্বালতে বলল। ও পশ্চিমের জানালাটা বন্ধ করে দিল। মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের মোমবাতি স্ট্যান্ডে রেখে আমি আরাম কেদারায় বসে পড়লাম। অনির্বাণ ঘরের মধ্যে পায়চারি করছিল। আমি জিজ্ঞাসা করলাম, অনির্বাণ, তুই কি চিন্তিত কোনো ব্যাপারে? ও বলল, নো, নাথিং, শুধু সময়ের অপেক্ষা। আমি ওকে আরও কিছু জিজ্ঞেস করার আগেই ও আমার সমস্ত কৌতূহলের নিবৃত্তি ঘটালো এবং সঙ্গে মারাত্মক একটা খবর জানালো, যা আমার কল্পনার অতীত ছিল। অনির্বাণ জানালো, এ বাড়িতে বেআইনি পথে পাচার করে আনা ড্রাগস, গাঁজা মজুত করে রাখা হয় এবং কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয় বলে পুলিশের সন্দেহ। শুধু তাই নয়, এই এলাকারই কোনো ব্যক্তির মদতে দীর্ঘকাল ধরে এই কাজ চলছে। অনির্বাণ সেই কেসেরই ইনভেস্টিগেশনে এসেছে। নেভিতে বছর দেড়েক অনির্বাণ চাকরি করার পর সেই চাকরি পরিত্যাগ করে সবার অগোচরে কলকাতা পুলিশে জয়েন করে। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়। চাকরিতে নিযুক্ত হওয়ার পর এটাই ওর প্রথম কেস। আমাকে ওর ইনভেস্টিগেশনে নিয়ে আসার কারণটাও জানালো। ওর এই মিশনে সঠিক সময়ে আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমার এটা ভেবে গর্বিত লাগলো, ওর এই মিশনে আমি ওর সহকারী হতে পেরেছি। আর এই দুষ্টচক্র ধরতে আমিও যেন তৎপর হয়ে পড়লাম। এতক্ষণ পিস্তলটা খেয়াল করিনি, ওটা অনির্বাণের কোমরেই গোঁজা ছিল। বহুক্ষণ চুপচাপ অপেক্ষা করতে করতে আমার ঘুমে একটু চোখ লেগে গেছিল। এমন সময় অনির্বাণ আমাকে ডাকলো। ইশারায় আমাকে জানালার কাছে আসতে বলল। ঘরের মোমবাতিটা দেখলাম নেভানো। জানালার কাছে এসে হাতের ঘড়ির দিকে তাকালাম। তখন প্রায় 2টো বাজে। জানালা থেকে এই বাড়ির বাগানটা স্পষ্ট দেখা যায়। বাগানে দেখলাম 3জন লোক। ওরা বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেছে বলে তো মনে হয় না। বাড়ির উত্তর দিকের পাঁচিলের ওপাশে দেখলাম একটা স্যান্টো গাড়ি দাঁড় করানো। ওখানে একটা ছোট গেট চোখে পড়ল।
ওই রাস্তা দিয়েই সম্ভবত এরা ঢুকেছে। 3টি মূর্তি বাড়ির দিকেই ঢুকছে। অন্ধকারে মুখগুলো দেখা যাচ্ছে না। অনির্বাণ আমার হাতে একটা মাইক্রো ট্রান্সমিটার দিয়ে জানালা থেকে নজর রাখতে বলল। ও ঘর থেকে তারপর বেরিয়ে গেল। ও আমাকে বলেছিল মাঠের ওপাশে পুলিশ ফোর্স আছে, জানালা দিয়ে টর্চ মেরে সংকেত দিলেই ওরা এই বাড়িতে চলে আসবে। তবে অনির্বাণের ইশারা পেলেই সেই সংকেতটা পাঠাবো। বেশ কিছুক্ষণ কেটে গেল। ভীষণ অস্থির লাগছিল। ভাবছিলাম অনির্বাণ কি ওদের পিছু নিল? ড্রাগ গাঁজাগুলোর কি ট্রেস করতে পারলো? এমন সময় ট্রান্সমিটারে বিপ বিপ করে লাল আলো জ্বলে উঠল। অনির্বাণ সিগন্যাল দিয়ে দিয়েছে। এবার আমাকে আমার কাজ করতে হবে। আমি জানালা দিয়ে টর্চটা দুবার জ্বালালাম, নেভালাম। মাঠের ওপাশ থেকেও দেখতে পেলাম টর্চ জ্বলে উঠল দুবার। বুঝলাম ওরা সংকেত পেয়ে গেছে। যাক, এবার পুলিশ চারিদিক দিয়ে বাড়িটা ঘিরে ফেলবে। আমাকে অনির্বাণ এই ঘরেই থাকতে বলেছিল, কিন্তু আমি এই উত্তেজনামূলক মুহূর্তে আর চুপ করে ঘরে থাকতে পারলাম না। আমি অনির্বাণের হদিশ করতে ঘর থেকে বেরিয়ে পড়লাম। সিঁড়িটা দিয়ে নিচে নামতে গিয়ে আওয়াজ পেলাম। আওয়াজটা উপরের কোনো ঘর থেকেই আসছে। আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। গলার শব্দটা অনুসরণ করে বারান্দার দক্ষিণ দিকে পৌঁছে গেলাম। দেখলাম দক্ষিণ পূর্ব দিকের একটা ঘরের দরজা খোলা। অনির্বাণের গলার আওয়াজটা পেয়েই ছুটে ঘরের দিকে দৌড়ে গিয়ে চমকে গেলাম। দেখলাম দুজন মাটিতে পড়ে কাতরাচ্ছে। অনির্বাণের বন্দুক একজনের দিকে তাক করছে। আমি ঘরে ঢুকতেই চমকে গেছিল অনির্বাণ। আর সেই সুযোগেই সেই মূর্তিমান অনির্বাণের নাগাল থেকে পালাতে গেল। আমার সাথে জোর দেখা লাগলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। লোকটাও আমার সাথে হুড়মুড়িয়ে পড়ল। কোনো রকমে উঠে দৌড়তে যাচ্ছিল। অনির্বাণ ততক্ষণে আবার সেই মূর্তিমানকে নিজের কবজায় করে ফেলেছে। লোকটার গলার আওয়াজ শুনে আমি চমকে গেলাম। আরে, এই যে আমাদের সতীশ বাবু, এলাকার রাজনৈতিক নেতা। ইনি তাহলে এতদিন ধরে এই সব বেআইনি কাজের সাথে জড়িত ছিলেন। সতীশবাবু হুমকির সুরে বললেন, আমাকে কিছুই করতে পারবে না অনির্বাণ, আমি ঠিক বেরিয়ে আসবো। অনির্বাণ বন্দুকের নলটা সতীশবাবুর কপালের দিকে তাক করে বলল, বেআইনি অস্ত্র, কয়েক কেজি গাঁজা আর ড্রাগসের সাথে ধরা পড়েছেন। এত সহজে বেরিয়ে আসতে পারবেন বলে মনে হয়? অনির্বাণ আমাকে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? আমি জানালাম, হ্যাঁ, আই এম অল রাইট। আমি মেঝে থেকে উঠে দাঁড়ালাম। বাইরের হালকা আলোয় সতীশবাবুর মুখটা প্রত্যক্ষ করতে পারলাম। ঘরের অন্ধকারে মুখটা বোঝাও যায়নি। নিচ থেকে একদল লোকের গলার আওয়াজ পেলাম। বুঝলাম পুলিশ বাহিনী এসে গেছে। পুলিশ এসে ঘরের মধ্যে আহত অবস্থায় পড়ে থাকা দুজনের কোমরে দড়ি বেঁধে এবং সতীশবাবুকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেল। সতীশবাবু যাওয়ার সময়ও আবার হুমকি সুরে বলে গেলেন, দেখে নেবো সবাইকে। অনির্বাণ একটা সিগারেট ধরিয়ে আমার কাঁধে হাত রাখল। আমি কৌতূহলী হয়ে অনির্বাণকে জিজ্ঞেস করলাম, ওই দুজনকে ঘায়েল করলি কিভাবে? অনির্বাণ সিগারেটটা শেষ করে বলল, চল, বাড়িটা ঘুরে দেখতে দেখতে বলবো। ও আবার আমাকে জিজ্ঞেস করলো, এখন আবার তোর ভূতের ভয় টয় লাগবে না তো? আমি বললাম, তুই তো আছিস। অনির্বাণ হাসলো। তারপর বলল, আমি ওই তিনজনের পিছু নিয়ে দেখছিলাম ওরা কোথায় এইসব বেআইনি জিনিসপত্রগুলো রাখে। দেখলাম নিচে দালানের ঘরগুলোর মধ্যেই একটা ঘরে ওরা ঢুকছে। আমি খুব নিঃশব্দে ওদের ঘরে ঢোকার পর বেশ কিছুক্ষণ পর ওই ঘরে ঢুকি। আঙুলটা আমার বন্দুকের ট্রিগারের ওপরেই ছিল। ভেবেছিলাম ওরা ঘরের মধ্যেই হবে, তাই প্রস্তুত হয়েই ঘরে ঢুকলাম। ঢুকে অন্ধকারে চারিদিকে টর্চ মেরে দেখলাম কেউ নেই। অবিশ্বাস্যভাবে ঘরের মধ্যে একটা গুপ্ত সিঁড়ি খুঁজে পেলাম। সিঁড়িটা দিয়ে উপরে উঠতে একটা ঘরের দরজার সামনে ভিতর থেকে তিনজনের গলার আওয়াজ আসছিল। দরজায় কান পেতে ঘরে তিনজনের অবস্থানটা বোঝার চেষ্টা করলাম। তারপর আমার পিস্তলটা তাক করে দ্রুত ঘরে ঢুকলাম। ঢুকেই প্রথম জনকে একটা কিক, দ্বিতীয় ওর অস্ত্র বের করার আগেই ওর পায়ের উরুতে একটা বিগ কিক। তারপর তৃতীয় জন মানে সতীশবাবু ঠিক আমার বন্দুকের নলের সামনে পেতে খুব একটা বেগ পেতে হলো না। আমি পুরো ঘটনার বিবরণ শুনে বিস্মিত হয়ে বললাম, বাহ, তুই তো দেখছি জেমস বন্ডকেও হার মানিয়ে দিবি। অনির্বাণ হা হা করে হেসে বলল, ওটা সিনেমা, এটা রিয়েল, বুঝলি? অনির্বাণ তারপর আমাকে সেই ঘরের মধ্যে গুপ্ত সিঁড়িটা দেখালো। ভোরের দিকে দুজনে বাড়িটা থেকে বেরিয়ে এলাম।
পুলিশ তখন পুরো বাড়িটা সিজ করে ফেলেছে। অনির্বাণ বলল, চলি রে শুভময়, আমাকে এখন লালবাজারে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্টিং করতে হবে, পরে দেখা হবে। আমি অনির্বাণকে একটা রিকোয়েস্ট করলাম যে কেসটা আমি লড়ব, যদি তোদের পুলিশ ডিপার্টমেন্ট কেসটা লড়ার সুযোগ দেয়। অনির্বাণ বলল, সে তো খুব ভালো কথা, আমি ডিপার্টমেন্টের কাছে আর্জি করব যাতে কেসটা তোকে দেয়। আমার ভীষণ আনন্দ লাগছিল যে এই কেসটা আমার ওকালতির কেরিয়ার তৈরি করে দেবে। অনির্বাণ চলে গেল। আমি বাড়ির পথে হাঁটছিলাম, তখন টিপটাপ বৃষ্টি পড়ছিল। একবার পুরো বাড়িটার দিকে ঘুরে তাকালাম, ভাবলাম পুরো ভুতুড়ে বাড়ির তকমা থেকে এবার বাড়িটা নিষ্কৃতি পেল। এখন ওটা বাগান বাড়ি বলাই শ্রেয় হবে। পাড়ার কিছু লোক তখন মাঠের কাছে জমা হয়েছে, নিজেদের মধ্যে গুঞ্জন করছে, অবশ্যই কাল রাতে ঘটে যাওয়া বিষয়টা সম্পর্কে টের পেয়েছে।